আগে আমাদের পিরিয়ড রেগুলার হতো, এখন ইরেগুলার হয়ে গেছে। এরকম মানুষ কিন্তু অসংখ্য, সেই লিস্টে কিন্তু আমিও পড়ি। তো আমি কিন্তু কনসিভ করে গেছি। আমি 1 বছরের মধ্যে কি করে মা হলাম, মানে অ্যানিভার্সারির পরের দিনই আমার পিরিয়ড হয়েছে, দেন আমার কিন্তু পিরিয়ড হয়নি। তারপরে আমার জীবনে আসে এত বড় একটা সুখবর। বাট ট্রাই করার পরে আমি প্রেগনেন্ট হলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোন বিষয়ে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। তোমরা কিন্তু অনেকেই আমাকে অনেক ধরনের কোশ্চেন করেছো, আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমাদেরই আজকে কিছু কোশ্চেনের আমি অ্যান্সার দেবার, আমি কিভাবে 1 বছরের মধ্যে কনসিভ করলাম সেই গল্পটাও আজকে তোমাদের সামনে শেয়ার করব। আজকালকার দিনে ইরেগুলার পিরিয়ড একটা স্বাভাবিক ব্যাপার। আমরা ভাবি যে আমার তো ইরেগুলার পিরিয়ড, আমার তো এরকম আমার সমস্যা হচ্ছে, তবে কি আমি মা হতে পারবো না? আমাদের কিন্তু সবার মনে এই প্রশ্নটা থেকেই যায়। এটা আমার মধ্যেও এসেছিল। ইরেগুলার আর রেগুলার পিরিয়ডের মধ্যে পার্থক্য আমি খুব সামান্যভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। জানি না কতটুকুন তোমাদেরকে বোঝাতে পারবো। আমরা কিন্তু এটা জানি, মানে একটা স্বাভাবিক পিরিয়ড 1 মাস পরে পরে হয়। 1 মাস মানে 28 দিনের সার্কেল। ধরো আজকে আমার পিরিয়ড হয়েছে, আমার যদি পিরিয়ড রেগুলার হয় তবে আমরা বুঝবো কি করে? ওই মাসের মানে 29 তারিখে যদি আমার পিরিয়ড হয় তাহলে এটাকে আমরা রেগুলার ধরতে পারি। এমন না যে তোমার 29 তারিখে হলেই তোমার রেগুলার, 31, 32 হলে তোমার ইরেগুলার, সেরকম কোনো ব্যাপার না। যদি তোমার 35 তারিখ অবধি আর কি থাকবে, যদি 35 তারিখ অবধি তোমাদের সার্কেল থাকে যে তোমার 30 দিন পরে পরে হচ্ছে, এটাও কিন্তু রেগুলার পিরিয়ডই ধরা হয়। আবার কারো তার আগেও হয় যে 28 দিনের আগে 21 দিন পর্যন্ত। ধর আজকে আমার পিরিয়ড হলো 1 তারিখে, ওই মাসের আমার 22 তারিখে পিরিয়ড হলো, তার মানে কিন্তু এটাও একটা মানে রেগুলার পিরিয়ড ধরা যায়। তোমার যদি এইভাবে রেগুলার হতে থাকে তাহলে তোমার রেগুলার পিরিয়ডই, এ নিয়ে কোনো টেনশন করার কোনো বিষয় নেই। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, জানি না কতটুকুন বুঝাতে পেরেছি। আর ইরেগুলার পিরিয়ড। ইরেগুলার পিরিয়ড ধরো আজকে আমার পিরিয়ড হলো, তো 1.5 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 2.5 মাস হয়ে যায়, কোনো পিরিয়ড হচ্ছে না। আমরা ভীষণ দুশ্চিন্তা করি যে আমরা কি আদৌ মা হতে পারবো, আমরা কি জীবনেও কনসিভ করতে পারবো, এটা কি কখনোই সম্ভব না। তো এই বিষয়ে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই। তোমরা একটা ভালো গাইনো ডাক্তার দেখাও, খুব তাড়াতাড়ি তোমরা মা হতে পারবে। তো চলো, তোমাদের আশা করি তোমাদের ইরেগুলার পিরিয়ড নিয়ে আমার অনেক কোশ্চেন এসেছিল, তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিতে পেরেছি। আগে আমাদের পিরিয়ড রেগুলার হতো, এখন ইরেগুলার হয়ে গেছে। এরকম মানুষ কিন্তু অসংখ্য, সেই লিস্টে কিন্তু আমিও পড়ি। তো আমি কিন্তু কনসিভ করে গেছি। আর ইরেগুলার কেন হয়? আমরা যদি বেশি দুশ্চিন্তা করি তাহলে পিরিয়ড ইরেগুলার হয়ে যেতে পারে। আবার শরীরে যদি হিমোগ্লোবিন কমে যায় তবেও কিন্তু পিরিয়ড ইরেগুলার হয়ে যায়। আবার গর্ভরোধ করার জন্য তোমরা যদি কোনো মিনি পিল খাও তবেও কিন্তু পিরিয়ড ইরেগুলার হয়ে যায়। যখন আমরা খাওয়া বাদ দেব তখন পিরিয়ড ইরেগুলার হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ আছে যে ইনজেকশন ব্যবহার করে, তার জন্য কিন্তু পিরিয়ড ইরেগুলার হয়ে যায়। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এগুলোই মেন কারণ। তোমরা যদি মিনি পিল, ইনজেকশন না ইউজ করো তাহলে টেনশনে থাকলেও কিন্তু, হিমোগ্লোবিন কম থাকলেও পিরিয়ড ইরেগুলার হয়ে যায়। এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। একটা ভালো গাইনো ডাক্তার দেখালে খুব তাড়াতাড়ি তোমরা এই প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। তো চলো আমার স্টোরিটা এখন তোমাদেরকে বলি। আমি 1 বছরের মধ্যে কি করে মা হলাম, মানে অ্যানিভার্সারির পরের দিনই আমার পিরিয়ড হয়েছে, দেন আমার কিন্তু পিরিয়ড হয়নি। তারপরে আমার জীবনে আসে এত বড় একটা সুখবর। তো চলো তোমাদেরকে সেটাই বলছি। আগে যখন আমি মেয়ে ছিলাম তখন কিন্তু আমার পিরিয়ড মানে রেগুলারই হতো। মানে আমি জানতাম যে আমার রেগুলার হতো, আমি তো আগে সেভাবে কখনোই গুনিনি যে আজকে আমার হলো আবার সেই 28 তারিখে হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে না 1 মাস হয়ে গেছে, আমার সেই সার্কেলেই আমার পিরিয়ডটা হতো। কিন্তু বিয়ের পর আমি জানি না কেন আমার এরকম হয়ে গেছিল, মানে পিরিয়ডটা না আমার রেগুলার হচ্ছিল না।
এখন হলো 1.5 মাস হয়ে যায়, একবার হলো। দেন একবার কি হয়েছে, 2.5 মাস হয়ে গেছে আমার কোনো পিরিয়ড হচ্ছিল না। তখন আমি ভাবলাম আমি কি কনসিভ করেছি, কিন্তু আমার মধ্যে সেরকম সিমটম ছিল না যে মা হওয়ার মতো। আমি তো অনেক ফোন দেখতাম যে দেখি তো তাহলে এইরকম কি সিমটম দেখা যাচ্ছে, আমি কি করে বুঝবো সত্যি কি আমি মা হতে চলেছি, কিন্তু আমার পিরিয়ড হচ্ছে না। আমি অনেক কিট টেস্ট করেছি, কিট টেস্টে কোনো ধরা পড়েনি। তো আমার বারে বারে মনটা ভেঙে যেত। পরে 2.5 মাস পরে একবার পিরিয়ড হলো। তারপরে হ্যাঁ কোনো ব্যাপার না, নতুন নতুন বিয়ে হয়েছে, এখনও তো বাচ্চা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেন তারপরে পিরিয়ড হয়ে যাওয়ার পরে আবার 2 মাস পিরিয়ড নেই। আমি ভাবলাম এবার হয়তো আমি কনসিভ করেছি, বারে বারে এরকমটা কেন হচ্ছে। এখন তো আমি বিয়ে করেছি, এটা কনসিভ করাটা স্বাভাবিক। তো আমার খুব খারাপ লাগতো যে কিট টেস্ট করছি ধরা পড়ছে না। তারপরে শরীরটা আমার দুর্বল হয়ে গেছিলো, কারণ তখন না জানি না কেন সবসময় ঘরের মধ্যে থাকতাম, হয়তো কোনো টেনশন করতাম, শরীরটা একটু দুর্বল ছিল, কিন্তু অন্য কোনো সিমটম ছিল না। আর আমি কিট টেস্টেও কোনো সময় আমার ধরা পড়েনি। পরে না আমার এরকম হয়েছিল যে আজকে পিরিয়ড হয়েছে, মানে ক্লিয়ার হতো না, আজকে পিরিয়ড হয়েছে 21 দিন পরে আবার একটু ব্লাড দেখা যেত, মানে এরকম একটা প্রবলেম আমার দেখা দিয়েছিল। আর পরে আমি রক্ত পরীক্ষা করি যে আমার হিমোগ্লোবিন কমে গেছে, তার জন্য আমার এই প্রবলেমটা ছিল। কিন্তু আমার রক্ত পরীক্ষা করার পরে থাইরয়েড সব চেক করা হয়, কোনো কিছু ধরা পড়ে। আর জানোই তো 1 বছরের মতো প্রায় হতে চললো, আর বাড়ির থেকে কিন্তু সবাই তখন বলা শুরু করে দেয় যে চলো আর কতদিন, একটা তো ছোট্ট সদস্য আমাদের জন্য আনো। পরে অনেক কিছু ভেবে পরে গেলাম ডক্টরের কাছে, আর বেশি দেরি করলাম না। ডক্টরের কাছে যাওয়ার পরে সব কথা খুলে বললাম যে আমার এরকম হচ্ছে, তোমার পিরিয়ডটা না আগে রেগুলার ছিল, এখন রেগুলার হচ্ছে না। সে মতো আমি ডক্টরের কাছে গিয়ে সব কথা খুলে বলি যে আমার এরকম সমস্যা হচ্ছে। ডক্টর কিন্তু আমাকে আবার টেস্ট করে, রক্ত পরীক্ষা দেয়। ডক্টর আমাকে এটাও জিজ্ঞাসা করেছিল যে এই মাত্র বিয়ে হয়েছে, তোমাদের বাচ্চা নেওয়ার এত কি তারা? আমি বললাম না, সবাই বলছে তো বাচ্চাটা আমরা নিতে চাই। বলে ঠিক আছে 3 মাস আগে তোমার পিরিয়ডটা রেগুলার হোক, দেন তুমি ট্রাই করো। পরে ডক্টর আমাকে সেভাবে রক্ত পরীক্ষা আবার করলো, করার পরে কোনো কিছু তো ধরা পড়লো না। আমি 3 মাস ওষুধ খাই, তোমার পিরিয়ডটা কিন্তু রেগুলার হয়ে গেছিলো, খুব ভালো। আমার শরীরটাও না একদম খুব ভালো হয়ে গেছে। আজকে আমার অ্যানিভার্সারি 15ই ডিসেম্বর, কালকে হচ্ছে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর আমার পিরিয়ড হয়, ওই পিরিয়ড কেটে যায় খুব ভালো মতোই। আর ডক্টর তো বলেছিল যে 3 মাস কিন্তু আমি কন্টিনিউ ওষুধ খেয়েছি, 3 মাস আমার কন্টিনিউ পিরিয়ডও হয়ে গেছে, আমার শরীরে এখন কোনো প্রকার সমস্যা ছিল না। তারপরে পিরিয়ড হয়ে যাওয়ার 20 দিন পরে আমার না কিরকম শরীরটা দুর্বল লাগতো, ভালো লাগতো না। আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সব বলে দিয়েছি যে হচ্ছে আমি কি টেস্ট করার আগেই কিন্তু বুঝতে পেরেছিলাম এবার আমার মধ্যে নতুন কোনো কিছু ঘটতে চলেছে। তারপরে আমার কিরকম লাগতো, একদম ভালো লাগতো না। হঠাৎ করে গরম লেগে যেত, প্রচুর পরিমাণে ঘাবড়ে যেতাম, কোনো কাজ করতে পারতাম না, অল্পতেই কেন জানি না দুর্বল হয়ে যেতাম। কিছুদিন কিন্তু ঠিকই ছিলাম, তারপরে কিরকম লাগতো। আমি ওভুলেশন বুঝতে পেরেছিলাম, ইমপ্লান্টেশন ব্লিডিং বুঝতে পেরেছিলাম, দেন মুড সুইং হয়ে যেত, অনেক লক্ষণে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট। সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও তোমাদেরকে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এইভাবে আমি বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট। 1 বছরের মাথায়, একদম 1 বছর আজকে হয়েছে, কালকেই আমার জীবনে মনে করো এরকম সুখবর এসেছে। ভীষণ তো আমি খুশি হয়ে গেছি। এভাবেই কিন্তু আমি 1 বছরের মধ্যে কনসিভ করে যাই। এখন চলছে আমার বিয়ের 1.5 বছর, আমার বেবির তাহলে তোমরা গেস করে ফেলো যে আমার বেবির বয়স কত। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমি কতবার ট্রাই করার পরে আমি প্রেগনেন্ট হলাম। তো সেরকম কোনো বিষয় ছিল না, আমি কিন্তু ওষুধ খেতাম, দেন কিন্তু আমি এক্সারসাইজও করতাম। হয়তো এক্সারসাইজের জন্য আমি সবসময় দেখতাম যে এক্সারসাইজ করলে খুব তাড়াতাড়ি কনসিভ করা যায়। তোমরা না এক্সারসাইজ করবে, তাহলে আমার মনে হয় তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এক্সারসাইজের মাধ্যমে আর ওভুলেশন দেখে তোমরা যদি সম্পর্ক করো খুব তাড়াতাড়ি তোমরা কনসিভ করতে পারো। আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে আমার 1 বছর হলো বিয়ে হয়েছে, আমি 2-3 বার আর কি ট্রাই করেছি, 2-3 মাস ট্রাই করেছে, এখনো কোনো ফল পায়নি। তো দিদিভাই সবসময় যে একটা আমাদের ঠিক থাকবে সেটা কিন্তু নয়। তো আমাদের ওভুলেশন দেখে, পিরিয়ড হওয়ার
ঠিক কতদিন পরে মেলামেশা করতে হবে, ডক্টর আমাকে কিভাবে মেলামেশা করতে বলেছিল, সেই বিষয়ে কিন্তু আমি আরো একটা ভিডিও বানাবো। একটা ভিডিওর মধ্যে এত কথা তোমাদেরকে বোঝানো কখনোই সম্ভব না। তোমরা ট্রাই করতে থাকো, আবার এর মাঝে কিন্তু একটু এক্সারসাইজ করো। আশা করি খুব তাড়াতাড়ি তোমরা মানে সুসংবাদটা পেয়ে যাবে। নেক্সট ভিডিওতে বলবো ডক্টর আমাকে কিভাবে বলেছিল মেলামেশা করতে, আর আমি কত দিনের মাথায় কিট টেস্ট করলাম, তোমরা কত দিনের মাথায় কিট টেস্ট করবে না করবে সব বৃত্তান্ত তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। তখন তো ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড বাই।